হ্যালো স্টুডেন্টস, ইকরা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে, অধ্যায়ের নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। হ্যাঁ, আচ্ছা, এই অধ্যায়টা হচ্ছে কি, এর আগে আমরা যা পড়েছি তাই না, গতি, বল বা আসলে হচ্ছে তড়িৎ, চলতড়িৎ, স্থির তড়িৎ বা আলো চ্যাপ্টার গুলো যে পড়েছি, হ্যাঁ ওইগুলা কিন্তু তোমাদের এসএসসি লেভেলেই ছিল, খুব বেশি পড়ানো হয়নি, নেক্সটে পড়াবে বলে। বাট এই অধ্যায়টার কোনো এসএসসি এইচএসসি লেভেল নেই। হ্যাঁ, তোমাকে এই অধ্যায়টা শুরু থেকেই ভালো করে বুঝতে হবে, তা না হলে তোমরা এরপরে মানে এই যে এই বিষয়গুলা, হ্যাঁ এই বিষয়গুলা যেগুলো আমি আজকে পড়াবো, এই বিষয়গুলো কিন্তু তোমাদের এইচএসসির বইয়ে তেমন ভালোভাবে লেখা নেই, ঠিক আছে? তার মানে এই বিষয়গুলো এখানেই ভালো করে পড়ে যেতে হবে। হ্যাঁ, যে হচ্ছে বল বা গতি চ্যাপ্টারটি ভালো করে পড়েনি, হ্যাঁ তার কিন্তু একটা সুযোগ থাকে এইচএসসি তে গিয়েও আবার পড়ে নেওয়ার, কারণ এইচএসসি তেও সেগুলো আছে, হয়তো আরেকটু বেশি করে মানে ডেসক্রাইব করা আছে, বাট আছে। কিন্তু আজকে যা পড়াবো এই বিষয়গুলো হচ্ছে পরের চ্যাপ্টার গুলোতে একটু কম আছে। হ্যাঁ, তার মানে এই আজকেই এখানেই তোমাকে শিখে যেতে হবে, এই ক্লাস 10-এই তোমাকে এই বিষয়গুলো একদম ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স অধ্যায়ের প্রথম যে টপিকটা, এটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা বা এটাকে বলা হয় রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে? তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। হ্যাঁ দেখো, রেডিও শব্দটা থেকে আবার আরেকটা জিনিস আসে, সেটাকে বলা হয় রেডিয়েশন বা বিকিরণ। এই যে রেডিও শব্দ থেকে আসে বিকিরণ। হ্যাঁ, বিকিরণ, বিকিরণ মানে কি? বিকিরণ মানে হচ্ছে, আমরা কিন্তু বলে থাকি তাই না, যে সূর্য থেকে আলো বিকিরিত হচ্ছে বা হচ্ছে ধরো আগুন থেকে তাপ বিকিরিত হচ্ছে, তাহলে বিকিরণ হচ্ছে একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া, একটা প্রসেস, যে প্রসেসের শক্তি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়। দেখো, আলো কিন্তু ওই সূর্য থেকে আমাদের এখানে আসছে কিসের মাধ্যমে? বিকিরণের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এই অধ্যায়ে বলা হচ্ছে বিকিরণ নিয়ে কোনো মানে একটা বিষয় বলা হচ্ছে, বিকিরণ নিয়ে আমাদের এই অধ্যায়, এই তেজস্ক্রিয়তাটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রশ্ন জাগে কি বিকিরণ হচ্ছে? হ্যাঁ, বিকিরণটা হচ্ছে কি? আচ্ছা, এই বিষয়টা জানার আগে আমাদের আরো একটু জানতে হবে যে এই বিকিরণ বা তেজস্ক্রিয়তার শুরুটা কোথায়, হ্যাঁ সূচনাটা কোথায়। একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল রন্টোজেন। হ্যাঁ, আমরা জানি রন্টোজেন, এটা 1895 সালে উনি হচ্ছে একটা মেটাল প্লেট, ধরো এই যে এরকম একটা মেটাল প্লেট মানে হচ্ছে একটা লোহার টুকরা, ঠিক আছে? ধরো একটা ধাতুর একটা পৃষ্ঠ, তাহলে রন্টোজেন প্রথমে দেখেন এরকম যে ধাতুর পৃষ্ঠে, ধাতুর উপরই স্তরে যদি আমি ইলেকট্রন দিয়ে আঘাত করি, হ্যাঁ ধরো এটা কি আসছে, এটা একটা ইলেকট্রন আসছে, ইলেকট্রন দিয়ে আঘাত করি, ভালো করে বুঝো বিষয়টা। হ্যাঁ, ইলেকট্রন দিয়ে যখন আমি আঘাত করি, তখন এই মেটাল সারফেসের উপর থেকে একটা অজানা রশ্মি বের হয়ে যায়, অজানা একটা রশ্মি বের হয়ে যায়। এই যে রশ্মিটা বের হয়ে গেল, হ্যাঁ এটার নাম উনি তখনও জানতেন না, এই কারণে উনি এটার নাম দিয়েছেন এক্স রে। দেখো, আমরা মেডিকেল ক্ষেত্রে যে এক্স রে ব্যবহারটা করি তাই না, আমাদের হাত ভেঙে গেলে যে আমরা এক্স রে করি, এই যে এইটাই সে এক্স রে। আমরা জানি না, অজানা কোনো কিছুকে আমরা এক্স ধরে নিই, ধরি কলমটির মূল্য ক বা কলমটির মূল্য এক্স। এরকম উনি যেহেতু এই রশ্মিটার নাম জানতেন না, এই কারণে উনি এটার নাম দিয়েছিলেন এক্স রে রশ্মি, এবং বর্তমানে আমরা এক্স রে পাশাপাশি এটাকে রন্টোজেন রশ্মিও বলি। তাহলে বিজ্ঞানী রন্টোজেন কিন্তু প্রথম এই বিকিরণটা দেখেছিলেন, যে একটা মেটাল সারফেসের উপর একটা ইলেকট্রন দিয়ে যদি আঘাত করি, হ্যাঁ সজোরে যদি একটা বাড়ি দিই, তাহলে ওই মেটাল সারফেসের উপর থেকে একটা রশ্মি বের হয়ে যায়। ওই রশ্মিটার নাম যেহেতু উনি জানতেন না, উনি ধরে নিয়েছিলেন এক্স রে, এবং এই নামটাই এখন সারা বিশ্বে হচ্ছে পরিচিত, এই নামেই পরিচিত, বা অনেকে এটাকে রন্টোজেন রশ্মিও বলে। আচ্ছা, হ্যাঁ, আর মানে উনি হচ্ছে প্রথম যিনি তেজস্ক্রিয়তাটা উনি মানে পর্যবেক্ষণ করেন সবার প্রথম। হ্যাঁ, এর আগে উনি কেউ কাজ করেনি। তাহলে উনি করেছিল 1995 সালে, উনার এক্স রেটা উনি পর্যবেক্ষণ করেছিল। ঠিক 3 মাস পর, অর্থাৎ 1996 সালে হেনরি ব্যাকরেল নামে আরেকজন বিজ্ঞানী, উনিও হচ্ছে এই তেজস্ক্রিয়তাটা নিয়ে উনি কাজ করা শুরু করেন। হ্যাঁ, উনিও দেখেন যে মেটাল সারফেস আসলে কি, মেটাল মানে কি, ফেরাস, তার উপরে ফেরাস আছে, এরকম মৌল থেকে হচ্ছে বিভিন্ন প্রকার রশ্মি বের হয়ে যায়। এটা উনি দেখতে পান, কে? হেনরি ব্যাকরেল
1896 সালে, তাহলে এটা কেটে দিই। 1896 সালে হেনরি ব্যাকরেল এই একই বিষয়টা দেখতে পান। উনি আরেকটু ক্লিয়ারলি বলে যে সব মৌলের ভেতর থেকে, হ্যাঁ আমরা জানি এটাকে বলা হয় নিউক্লিয়াস, এর চারিপাশে ইলেকট্রন ঘুরে, তাই না? তাহলে হেনরি ব্যাকরেল বলে যে নিউক্লিয়াস থেকে এই অজানা রশ্মি বের হয়ে যায়, হ্যাঁ নিউক্লিয়াস থেকে অজানা রশ্মি বের হয়ে যায়। উনি আরো ক্লিয়ারলি বলে সব নিউক্লিয়াসের না, যে যে নিউক্লিয়াস বা যে যে মৌলের পারমাণবিক সংখ্যা 82 থেকে বেশি, শুধু তারাই এই রকম রশ্মি নির্গমন করে। কোথা থেকে? নিউক্লিয়াস থেকে। ঠিক আছে, আবারও বলছি যে সবাই না, আমার ফেরাস করতে পারবে না, কারণ ফেরাসের পারমাণবিক সংখ্যা কত? মাত্র 26। হ্যাঁ, অ্যালুমিনিয়াম করতে পারবে না, অ্যালুমিনিয়ামের মাত্র 13। ওরা পারবে না, কিন্তু কে পারবে? যার পারমাণবিক সংখ্যা 82 থেকে যার পারমাণবিক সংখ্যা বেশি, তারাই হচ্ছে তাদের নিউক্লিয়াস থেকে কিছু অজানা রশ্মি বের করে। ঠিক আছে, এই যে নিউক্লিয়াস থেকে অজানা রশ্মি বের হওয়ার প্রক্রিয়াটাকে তেজস্ক্রিয়তা বলে, তাই না? আচ্ছা, তাহলে আমরা আরো একটু ক্লিয়ারলি বুঝতে হবে, হ্যাঁ যে 82 চেয়ে বেশি যাদের পারমাণবিক সংখ্যা, তাদের নিউক্লিয়াস থেকে এরকম অজানা রশ্মি কেন বের হয়, হ্যাঁ বের হয় কেন, এটাও জানতে হবে। দেখো, আমরা কিন্তু জানি এইটাকে কি বলে, এই অংশটাকে, এটাকে কিন্তু একটা পরমাণুর নিউক্লিয়াস বলা হয়, আমরা এটা জানি। এবং নিউক্লিয়াসের ভেতরে কে থাকে? প্রোটন আর নিউট্রন, এই দুইজন থাকে। হ্যাঁ, এটাকে ছোট হাতে নেন, দেখেন পরমাণুর ভেতরে কিন্তু প্রোটন এবং নিউট্রন এই দুইজন থাকে। চিন্তা করো, প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ কিন্তু আমরা জানি পজিটিভ। আর নিউট্রনের চার্জ কি? নিউট্রনের চার্জ কিন্তু 0। আশা করি তোমরা এগুলো পড়ে আসছো, কম বেশি জানো। নিউট্রনের চার্জ কেন 0? কারণ একটা নিউট্রন কিভাবে গঠিত হয়? একটা প্রোটন এবং একটা ইলেকট্রন, এই দুইজন মিলেই কিন্তু একটা নিউট্রন গঠিত হয়। তাহলে দেখো, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। এই দুইজন যখন একসাথে মিলিত হয় তখন হয়ে যায় নিউট্রন, এবং নিউট্রনের কোনো চার্জ নেই। বুঝতে পারছো? আচ্ছা দেখো, তাহলে আমরা বলছি যে আমাদের নিউক্লিয়াসের ভেতরে কিন্তু এরকম প্রোটন এবং নিউট্রন দুইজনই একসাথে থাকে। চিন্তা করো, 82টা প্রোটন ধরে একসাথে আছে, 82টা প্রোটন একসাথে আছে একটা নিউক্লিয়াসের ভেতর, এবং 82টা নিউট্রন একসাথে আছে, হ্যাঁ একটা নিউক্লিয়াসের ভেতরে। এই যে নিউক্লিয়াসের, এই ছোট্ট নিউক্লিয়াসের ভেতরে 82টা প্রোটন এবং 82টা নিউট্রন আছে। নিউট্রনরা কিন্তু একে অপরকে কোনো আকর্ষণ বা বিকর্ষণ করবে না, কারণ নিউট্রনের চার্জ 0। তাহলে 0 চার্জের একটা নিউট্রন কিন্তু আরেকটা নিউট্রনকে কোনো বল প্রয়োগ করবে না। বাট এই যে প্রোটন, যে 82টা প্রোটন যে একসাথে আছে, ওরা সবাই কিন্তু পজিটিভ। এবং আমরা জানি পজিটিভকে কি করে? রিপল করে, হ্যাঁ রিপালশন করে বা বিকর্ষণ করে। হ্যাঁ, তাহলে পজিটিভকে বিকর্ষণ করে, এটা আমরা জেনে আসছি। হ্যাঁ, সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে। তাহলে এই নিউক্লিয়াসের ভেতরে আমার এই 82টা প্রোটন কিন্তু একে অপরকে বিকর্ষণ করছে, হ্যাঁ ভেঙে যে মানে একে অপরকে দূরে সরাই দিতে চাচ্ছে। ঠিক আছে, বারবার কিন্তু চাচ্ছে যে ওরা একে অপর থেকে যত দূরে থাকা যায় তত ভালো। হ্যাঁ, তাহলে এই যে যেহেতু বিকর্ষণ করছে, তাহলে প্রশ্ন জাগে, তাহলে এখনো কেন তারা নিউট্রনের ভেতরে আছে, এখনো কেন তারা নিউক্লিয়াসের ভেতরে আছে? এটা পসিবল কিভাবে? ওরা 82 জন একে অপরকে এত বিকর্ষণ করছে, তাহলে কিভাবে ওরা একটা নিউক্লিয়াসের ভেতরে থাকে? চিন্তা করো কিভাবে ওরা থাকে নিউক্লিয়াসের ভেতরে। এই থাকাটাকে এই নিউক্লিয়াসের ভেতরে থাকাটা আসলে কার জন্য হয়? হচ্ছে সবল নিউক্লিয় বলের জন্য। আমরা কিন্তু মৌলিক বল 4টা পড়ে এসেছিলাম, মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল হচ্ছে সেই বল যেই বল এই প্রোটন গুলাকে নিউক্লিয়াসের ভেতরে ধইরা রাখে। আবারও বলছি, প্রোটন কিন্তু বারবারই চাচ্ছে ভেঙে যাইতে, কারণ পাশাপাশি দুইটা প্রোটন কিন্তু কখনো একসাথে থাকতে পারে না, ওরা একে অপরকে বিকর্ষণ করে। তাহলে 82টা প্রোটন কিভাবে থাকে হচ্ছে সবল নিউক্লিয় বলের জন্য। সবল নিউক্লিয় বল এই 82টা প্রোটনকে একসাথে ধরে রাখে। ঠিক আছে, তাহলে চিন্তা করো, আমি যে বললাম ফেরাস হচ্ছে 26 পারমাণবিক সংখ্যা, 26টা প্রোটন কিন্তু একসাথে থাকে নিউক্লিয়াসে। 26টা প্রোটন কিন্তু একে অপরকে বিকর্ষণ করছে, এবং 26টা প্রোটনকে ধরে রাখছে কে? সবল নিউক্লিয় বল। ঠিক আছে, এবং সবল নিউক্লিয় বলের ধরে রাখা এই বিষয়টা খুব স্ট্রং। এই কারণে আমার ফেরাস হচ্ছে ভেঙে যায় না, ফেরাসের মতোই থাকে। কারণ এই যে প্রোটনের মধ্যেকার বিকর্ষণ বলের চেয়ে সবল নিউক্লিয় বলের মানটা বেশি। এই কারণে প্রোটনগুলা যদি মানে ইচ্ছা না থাকলেও প্রোটনগুলা সবাই একে অপরের সাথে থাকে, কারণ সবল নিউক্লিয় বল ধরে রাখছে। কিন্তু যখনই প্রোটনের সংখ্যাটা 82-র উপরে চলে যায়,
তখন যে প্রোটন প্রোটনের মধ্যেকার বিকর্ষণ বলটা, সেই বলটা এই প্রোটন নিউট্রন এদেরকে ধরে রাখে যে বলটা, অর্থাৎ সবল নিউক্লিয় বলের চেয়ে বেশি হয়ে যায়। আবারও বলছি, সবল নিউক্লিয় বল হচ্ছে সেই বল যে এতগুলা প্রোটনকে নিউক্লিয়াসের ভেতরে ধরে রাখে। এখন এই সবল নিউক্লিয় বলের চেয়ে যদি প্রোটন প্রোটন নিজেদের মধ্যেকার বিকর্ষণ বলটা বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু প্রোটন আর এই নিউট্রনের নিউক্লিয়াসের ভেতরে থাকবে না, সে ছিটকে বের হয়ে যাবে, সে ভেঙে যাবে। ঠিক আছে, যেহেতু সবল নিউক্লিয় বলের চেয়ে আমার প্রোটন প্রোটনের বিকর্ষণ বলটা বেশি হয়ে গেছে, তাহলে এই প্রোটনকে আর এখানে ধরে রাখা সম্ভব না। তখন কি হয়, এই প্রোটন গুলা হচ্ছে এই নিউক্লিয়াস থেকে বের হয়ে যায়, নিউক্লিয়াসটা ভেঙে নিউক্লিয়াস থেকে বের হয়ে যায়। হ্যাঁ, এই যে নিউক্লিয়াস থেকে বের হয়ে যায়, তখন এই প্রোটন বের হওয়ার সাথে সাথে তিনটা রশ্মি বের হয়, তিনটা রশ্মি বের হয়। একটাকে বলা হয় আলফা রশ্মি, একটাকে বলা হয় বিটা রশ্মি, একটাকে বলা হয় গামা রশ্মি। ঠিক আছে, তাহলে এইগুলা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এই তিন প্রকার রশ্মি আসলে রশ্মি না, দেখো আলফা এবং বিটা এই দুইটাকে বলা হয় পার্টিকেল, কণা, আলফা কণা এবং বিটা কণা। গামাটা রশ্মি, গামাটা শুধুমাত্র রশ্মি। তাহলে এই যে এই তিনটা বস্তু হচ্ছে আমার নিউক্লিয়াস থেকে বের হয়ে যায়। হ্যাঁ, এই যে একটা ভারী মৌল থেকে, হ্যাঁ এবার সংজ্ঞাটা বলছি, তেজস্ক্রিয়তার সংজ্ঞাটা এবার বলছি, যে কোন একটা ভারী মৌল থেকে, হ্যাঁ আলফা বিটা এবং গামা রশ্মি স্বতঃস্ফূর্ত ভাবে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে। আবারও বলছি, যে কোন একটি ভারী মৌল থেকে, দেখো ফেরাস থেকে বের হবে না, কারণ ফেরাসের ওই সবল নিউক্লিয় বল যেটা ধরে রাখে, ওই বলটা এখনো বেশি, এই কারণে প্রোটন গুলা না চাইলেও তাদেরকে ওই নিউক্লিয়াসের ভেতরে আবদ্ধ থাকতে হয়। কিন্তু যখন 82 চেয়ে বেশি হয়ে যায়, তখন আর ধরে রাখতে পারে না প্রোটনদেরকেও, প্রোটনরা প্রোটনদেরকে বিকর্ষণ করে এবং ছিটকে বের হয়ে যায়। তাহলে যে ভারী মৌলের নিউক্লিয়াস থেকে, হ্যাঁ আবারও বলছি, নিউক্লিয়াস থেকে বের হবে কিন্তু, হ্যাঁ ভারী মৌলের নিউক্লিয়াস থেকে আলফা বিটা এবং গামা রশ্মি স্বতঃস্ফূর্ত ভাবে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকেই তেজস্ক্রিয়তা বলে। তোমরা এটা খাতায় লেখো, তোমরা যদি লিখে লিখে প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের মাথায় ঢুকবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বুঝলাম কেন ভাঙে। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো করে আমাদের বোঝা হয়ে গেছে। এবার দেখো, আমি যে বললাম ভারী ভারী মৌল, হ্যাঁ ভারী মৌল কারা, তাহলে একটু জানতে হবে। এগুলা হয় হচ্ছে, তোমরা একটু লিখতে পারো, রেডিয়াম, থোরিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে অ্যাস্টেটিন, এরকম আরো ভারী ভারী মৌল তোমাদের পর্যায় সারণী আছে, আশা করি তোমাদের বইয়ের সবারই আছে। পর্যায় সারণীতে দেখতে পাবা 82 পরে পারমাণবিক সংখ্যা যাদের 82 বেশি, তাদের সবাই মূলত হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তাদের সবারই নিউক্লিয়াস থেকে কি হয়, আলফা বিটা এবং গামা এই রশ্মিগুলা নির্গমন হয়। ঠিক আছে, তাহলে কেন নির্গমন হয়, কারণ সে ভারী, তার পারমাণবিক সংখ্যা 82 চেয়ে বেশি। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের জানতে হবে যে এখন দাঁড়াও, আমি এগুলো একটু মুছে দিই। আচ্ছা, আশা করি তোমরা একটা মৌল, একটা পর্যায় সারণী মৌলকে কিভাবে লেখা হয় সেই লেখার সিস্টেমটা জানো। যে ধরো যদি এটা একটা এক্স মৌল হয়, তাহলে নিচে কে থাকে, নিচে জেড আর এ। এই জেডটা কি, আশা করি তোমরা এগুলো ভুলে যাও। এই জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আর এইটা কি, এইটাকে বলা হয় ভর সংখ্যা, ভর সংখ্যা। আচ্ছা, যা বলছিলাম, হ্যাঁ এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা এবং এটা হচ্ছে তার ভর সংখ্যা, বা এই ভর সংখ্যার আরেক নাম কি, নিউক্লিয়ন সংখ্যা। তোমরা এগুলো মনে রাখবে। ভর সংখ্যা, আমরা জানি কোন একটা মৌলের ভর সংখ্যা বের করি কিভাবে, হ্যাঁ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এই দুইটাকে যোগ করে কিন্তু আমরা ভর সংখ্যা বের করি। এবং এই প্রোটন এবং নিউট্রন এই দুইজনই যেহেতু নিউক্লিয়াসের ভেতরে থাকে, এই কারণে ভর সংখ্যার আরেক নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। তোমাদেরকে এটা বললাম কারণ এটা আমার পরে লাগবে। ঠিক আছে, দেখো এখন আমরা আলফা কণা সম্পর্কে জানবো। আলফা কণা, আমরা বললাম না যে ভারী নিউক্লিয়াসে, ভারী মৌলের নিউক্লিয়াস থেকে তিনটা রশ্মি বের হয়ে যায়, যাকে আমরা তেজস্ক্রিয়তা বলি। এই রশ্মির প্রথমটাকে বলা হয় আলফা। অনেকে রশ্মি বলে, কিন্তু আলফা রশ্মি না, আলফা একটা কণা বা আলফা পার্টিকেল। তাহলে আলফা কণাটা আসলে কি, আলফা কণাটা আসলে হচ্ছে একটা হিলিয়াম, আর কিচ্ছু না। আলফা কণাটা হচ্ছে একটা হিলিয়াম মৌল। ঠিক আছে, আর হিলিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা আমরা জানি 2। হ্যাঁ, হিলিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4। দেখো আমরা জানি নিউক্লিয়াসের ভেতরে যতগুলা প্রোটন সংখ্যা থাকে, প্রোটন যতগুলা থাকে, নিউট্রনও কিন্তু বেশিরভাগ সময় ততগুলাই থাকে।
তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল যেহেতু ভর সংখ্যা, তাহলে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেহেতু 2, ভর সংখ্যাটা তার ডাবল, কারণ দুইটা প্রোটন দুইটা নিউট্রন যোগ করলে 4 হয়। ঠিক আছে? আচ্ছা, তার মানে এখন দেখতে পাচ্ছ যে আলফা কণা বের হয়ে যাওয়া মানে কিন্তু আসলে মৌল থেকে একটা হিলিয়াম কণা বের হয়ে যাওয়া। ঠিক আছে? তোমাদেরকে একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারবে। দেখো উদাহরণটা দেওয়া যায় যে, দেখো আমরা কি জানি, আমরা জানি পটাশিয়াম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, ভর সংখ্যা কত? 19 দুগুণে 38, তাই না? 9 দুগুণে 38, বাট ভর সংখ্যাটা হচ্ছে 39। সবসময় মিলে না, একটু এদিক ওদিক হয়। ঠিক আছে? তাহলে আমরা জানি যে পটাশিয়ামের ভর সংখ্যা হচ্ছে 39 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। দেখো পটাশিয়ামটা থেকে বের হয়ে যায়। আচ্ছা, তাহলে অনেকেই বলতে পারো যে আমার পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা মাত্র 19। আমরা একটু আগে বললাম যে 82 বেশি হলেই পটাশিয়াম ভেঙে যায়, বা 82 বেশি হলেই মৌল ভেঙে যায়, মৌল থেকে আলফা বিটা গামা এগুলো বের হয়। তাহলে এখানে পটাশিয়ামের কেন তেজস্ক্রিয়তা হচ্ছে? কারণ পটাশিয়ামকে আমরা তেজস্ক্রিয়তা মানে করছি ইচ্ছা করে। আমাদের ল্যাবরেটরিতে চাইলেই কিন্তু তুমি পটাশিয়ামকে ভেঙে ফেলতে পারো, এটাই আমরা ল্যাবরেটরিতে করছি তোমাদের দেখানোর জন্য। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গিয়েছি যে এই যে তেজস্ক্রিয়তা, হ্যাঁ, একটা পরমাণু ভেঙে নতুন পরমাণু হওয়া, হ্যাঁ, এই প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণই প্রাকৃতিক। এটার মানে ল্যাবরেটরিতে করা হয় না, এটা সম্পূর্ণই প্রাকৃতিক, প্রকৃতিতেই ঘটে। আচ্ছা, এখন দেখো আমি বললাম যে পটাশিয়াম থেকে একটা আলফা কণা বের হয়ে গেল। আলফা কণা মানে কি আসলে? আলফা কণা মানে হচ্ছে একটা হিলিয়াম কণা। তাহলে হিলিয়ামকে বের করে দাও। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা হচ্ছে 4। দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 ছিল, এর মধ্যে থেকে কিন্তু 2 আমার বের হয়ে গেল, হিলিয়াম হিসেবে বের হয়ে গেল। আবার ভর সংখ্যা ছিল 39, এর মধ্যে কিন্তু আমার 4 বের হয়ে গেল হিলিয়ামের সাথে সাথে। তাহলে পড়ে রইলো কারা? হ্যাঁ, আমার বেঁচে রইলো কারা? দেখো আমার 39 থেকে 4 বাদ দিয়ে দাও, থাকে হচ্ছে 35। আর 19 থেকে 2 বাদ দিয়ে দাও, থাকে 17। দেখো তো তুমি কি এমন কোন মৌলের নাম জানো যার পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35? খেয়াল করলেই দেখবে এটা কে? এটা কেউ না, এটা হচ্ছে আমাদের বিলাভড ক্লোরিন। ক্লোরিন অর্থাৎ তুমি যখন একটা পটাশিয়াম থেকে আলফা কণা বের করে নিবা তখন কিন্তু তুমি ক্লোরিন পাবা। তাহলে আরো একটা কথা বলতে ভুলে গেছি, তেজস্ক্রিয়তা যখন ঘটে, এটা কিন্তু তেজস্ক্রিয়তা ঘটলো কারণ কি? কারণ আমার মৌলের যে নিউক্লিয়াস, এটা থেকে আলফা কণা নির্গমন হচ্ছে, তাহলে এটা কিন্তু তেজস্ক্রিয়তা ছাড়া আর কিছুই না। তাহলে তেজস্ক্রিয়তার ফলে কিন্তু আসলে মৌলের পরিবর্তন হয়, ভারী মৌলগুলা ভেঙে নতুন মৌলের সৃষ্টি হয়। ঠিক আছে? এই যে দেখো এখানে পটাশিয়াম ছিল, কিন্তু এখন কি কাকে পাইলাম আমি? ক্লোরিনকে। ঠিক আছে? তাহলে এই যে দেখো যে আমার কিন্তু ই সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা এগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কিন্তু চিন্তা করো এই পাশের প্রোটন সংখ্যা এবং এই পাশের প্রোটন সংখ্যা কিন্তু চেঞ্জ হয়। দেখো এই পাশের মোট প্রোটন সংখ্যা ছিল 19, একটু খেয়াল করলে দেখো এই পাশেও মোট প্রোটন সংখ্যা কিন্তু 17 আর 2 19, এই পাশের ভর সংখ্যা 39, এই পাশের ভর সংখ্যা কিন্তু 39। দুই পাশেরটা সমান থাকবে, কিন্তু যেহেতু হিলিয়াম বের হয়ে গেল তাহলে নতুন যে গঠন হবে তার প্রোটন সংখ্যা 2 কমবে, এই যে হিলিয়ামের জন্য মানে এখানে যা ছিল তার 2 কমবে এবং ভর সংখ্যা 4 কমবে। ঠিক আছে? আসলে এই বিষয়টা আমরা এখন দেখব যে এটাকে অনেকে সংজ্ঞা দিয়ে মনে রাখা, সূত্র দিয়ে মনে রাখার চেষ্টা করে। হ্যাঁ, আমি আবার সূত্র দিয়ে মনে রাখতে চাই না। তোমরা যদি চাও আমি তোমাদের লিখে দিচ্ছি বিষয়টা হচ্ছে এরকম যে ধরো একটা ভারী বস্তু নিলাম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে Z, ভর সংখ্যা হচ্ছে A। এখন তুমি যদি বলো এই ভারী মৌলটা থেকে আমার আলফা রশ্মি নির্গমন হচ্ছে, তাহলে আসলে কি নির্গমন হচ্ছে? কিছুই না, জাস্ট হিলিয়াম নির্গমন হচ্ছে। হিলিয়াম, এবং হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4। তাহলে হিলিয়াম নির্গমন হচ্ছে। হিলিয়াম যদি নির্গমন হয়ে যায় তাহলে নতুন যে পদার্থটা তৈরি হবে Z, নতুন যে পদার্থটা তৈরি হবে তার পারমাণবিক সংখ্যা কিন্তু 2 কমবে। দেখো, কারণ পারমাণবিক সংখ্যা যা ছিল তার থেকে কিন্তু 2 আমার কে নিয়ে গেল? হিলিয়াম নিয়ে গেল আলফা রশ্মি বা আলফা কণা হিসেবে। তাহলে ওর যে পারমাণবিক সংখ্যা তা কিন্তু হবে Z-2। Z-2 কেন? এই যে বললাম যে আগে Z ছিল, এই মৌলটাই তো ভেঙে নতুন মৌল হবে,
তাহলে নতুন যে মৌলটা হবে ওই মৌলের পারমাণবিক সংখ্যা 2 কমবে। কারণ কি, ওই 2 পারমাণবিক সংখ্যা আবার হিলিয়াম তো নিয়ে গেল, তাই না? আর ভর সংখ্যা কত কমবে? A-4, কারণ এই 4 ভর সংখ্যা কই গেল, হিলিয়াম নিয়ে নিছে। তাহলে নতুন যে মৌল সেই মৌলটার চেহারা কিন্তু এমন হবে, ঠিক আছে? আমরা কিছু উদাহরণ দিই, উদাহরণ দিলেই তোমরা বুঝবে। দেখো, আমি কার ভর সংখ্যা 226 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 88, রেডিয়ামের, ঠিক আছে? রেডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 88, ভর সংখ্যা হচ্ছে 226। একটু খেয়াল করে দেখো, তার পারমাণবিক সংখ্যা কিন্তু 82 বেশি। তাহলে আমরা জানি 82 বেশি হওয়ার কারণেই কিন্তু সে একটা তেজস্ক্রিয় পদার্থ। সে কিন্তু তেজস্ক্রিয়তার ফলে আলফা, বিটা, গামা এই রশ্মিগুলো নির্গমন করবে। তাহলে দেখো, আমরা প্রায় দিন নির্গমন, আমরা ভাবলাম এর ভেতর থেকে একটা আলফা কণা বের হয়ে গেল। আলফা কণা মানে হচ্ছে একটা হিলিয়াম কণা, আর কিছুই না। হ্যাঁ, নির্গমন করে দাও। তাহলে নির্গমনের পর নতুন যে মৌলটা হবে, এই মৌলটা আসলে কি মৌল হবে তোমাদের নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। নতুন মৌলটা আসলে কি মৌল হবে চিন্তা করো। যে এই যে আমরা বলেছিলাম যে 88, যা 88 থেকে 2 কমে যাবে। আবারও বলছি, কেন কমবে? কারণ এই যে পারমাণবিক সংখ্যার 2 কিন্তু হিলিয়াম নিয়ে গেছে। হ্যাঁ, 2 কিন্তু বের হয়ে গেছে। তাহলে পড়ে থাকে কি? 86, তাই না? 88 থেকে 2 বের হয়ে গেলে 86 থাকে। এবং ভর সংখ্যাও কিন্তু 4 বের হয়ে গেছে, হিলিয়ামের সাথে সাথে 4 চলে গেছে। তাহলে নতুন যে মৌলটা সেটার ভর সংখ্যাও কিন্তু 4 কমবে। তাহলে দেখো, 226 থেকে যদি 4 বাদ দিয়ে দাও তাহলে হয়ে যায় 222। তাহলে দেখো তো, এই মৌলটা কে যার পারমাণবিক সংখ্যা 86 এবং ভর সংখ্যা 222? এটা আর কেউই না, এটা হচ্ছে রেডন, ঠিক আছে? এটা আর কেউই না, এটা হচ্ছে রেডন। তাহলে দেখতে পাচ্ছ, এইভাবেই কিন্তু আমার আলফা কণা বের হয়ে যায়। তোমাদের এই বিষয়টা প্র্যাকটিস করতে হবে। তোমাদের নৈবিত্তিকেও আসতে পারে বা সৃজনশীলও তোমাদের লাগতে পারে। হ্যাঁ, তাহলে আরো উদাহরণ দিই। ধরো, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে নোন, মানে সবচেয়ে জানা যে তেজস্ক্রিয় কণা, সেটাকে বলা হয় ইউরেনিয়াম। ইউরেনিয়ামের কি বলে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 92 এবং ভর সংখ্যা হচ্ছে 238, ঠিক আছে? এইটাকে আমরা সবচেয়ে বেশি চিনে থাকি তেজস্ক্রিয় পদার্থ হিসেবে, ঠিক আছে? তেজস্ক্রিয় পদার্থ। দেখো, এটা থেকেও তুমি আলফা কণা নির্গমন করে দাও, আলফা কণাকে বের করে দাও। হিলিয়াম 2, 4। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো নিজে নিজে। হ্যাঁ, বাড়িতে প্র্যাকটিস করলে আসলে এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, বিষয়টা একদমই সহজ। তাহলে দেখো, ইউরেনিয়াম থেকে বের হয়ে গেল। তাহলে আমরা কিন্তু জানি যে তেজস্ক্রিয়তার ফলে, আলফা রশ্মি নির্গমনের ফলে ইউরেনিয়াম কিন্তু আর ইউরেনিয়াম থাকবে না, সে নতুন একটা কণায় পরিণত হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নতুন একটা কণায় পরিণত হবে। এই কণাটা কি, এটা বের করাই তোমার কাজ। সরি, এই মৌলটা কি, মৌলটা কি হতে পারে, এটাই তোমাকে বের করতে হবে। তাহলে সেই মৌলের পারমাণবিক সংখ্যা কত হবে? 2 কমবে। তাহলে পারমাণবিক সংখ্যা হবে হচ্ছে 90। এবং সেই মৌলের ভর সংখ্যা কত কমবে? 4 কমবে, কারণ 4 তো আমার হিলিয়াম নিয়ে গেল। তাহলে 238 হয়ে যায় 234। তাহলে এই মৌলটা কে যার পারমাণবিক সংখ্যা 90 এবং ভর সংখ্যা হচ্ছে 234? এটা আর কেউই না, এটা হচ্ছে আমাদের থোরিয়াম, ঠিক আছে? থোরিয়াম। দেখো, থোরিয়াম নিজেও কিন্তু একটা কি, নিজেও কিন্তু একটা তেজস্ক্রিয় পদার্থ, কারণ ওর ভর সংখ্যা কিন্তু আসলে 82, পারমাণবিক সংখ্যা কিন্তু 82 চেয়ে বেশি, ঠিক আছে? দেখো, এই পাশের টোটাল পারমাণবিক সংখ্যা 92, এই পাশের টোটাল পারমাণবিক সংখ্যা কিন্তু 92, 90 আর 2 92। এই পাশের টোটাল ভর সংখ্যা হচ্ছে 238, এই পাশেরও কিন্তু যোগ করলে 238 আছে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু আসলে তেমন কিছু চেঞ্জ করিনি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার আলফা রশ্মির বিকিরণ বা আলফা কণার বিকিরণ। এটা তোমরা প্র্যাকটিস করো, তোমাদেরকে আরো কিছু ম্যাথ দেওয়া যেতে পারে। হ্যাঁ, ধরো আমার কি হতে পারে, দেখো আমাদের পোলেনিয়াম হচ্ছে 84, 218, হ্যাঁ 218। এটা ভেঙে কি হবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আরেকটা আছে আমার থোরিয়াম, এই যে মাত্র যে থোরিয়াম দেখলাম, যার ভর সংখ্যা হচ্ছে 90, সরি পারমাণবিক সংখ্যা হচ্ছে 90, ভর সংখ্যা হচ্ছে 234। একে তোমরা ভাঙো, এই দুইজনের ভেতর থেকেও তুমি একটা হিলিয়াম বের করে দাও এবং দেখো কাদের পাও, ঠিক আছে? এটা তোমার কাজ, বাড়িতে তোমরা করবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মূলত আলফা কণার কথাবার্তা। হ্যাঁ, এখন যে কণাটা নিয়ে আমরা কথা বলবো সেটা আরেকটা কণা, যেটা হচ্ছে তেজস্ক্রিয়তার ফলে নিউক্লিয়াস থেকে বের হয়ে যায়। সেই কণাটার নাম কি হতে পারে বলতো? হ্যাঁ,
সেটা কোন কণাটা, সেটা হচ্ছে বিটা কণা, বা অনেকে বিটা রশ্মি বলে। হ্যাঁ, আমি আবারও বলছি, আলফা এবং বিটা এই দুইজন রশ্মি না, এই দুইজন কণা, কিন্তু গামা 3 নাম্বার যেটা, সেটা কিন্তু আসলে একটা রশ্মি। ঠিক আছে, এখন বিটা কণাটা কি, আমরা একটু আগেই দেখলাম আলফা কণা মানে কিন্তু হচ্ছে হিলিয়াম, আর কিচ্ছু না, হিলিয়াম, একটা হিলিয়াম মৌল। তাহলে বিটা কণাটা কি? হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু একটু আগেই বলেছি, তাই না, যে একটা নিউক্লিয়াসের একটা পরমাণু নিউক্লিয়াস ভেঙে যায়, পরমাণু নিউক্লিয়াস ভেঙে আমার আলফা, বিটা, গামা এই 3 প্রকার রশ্মি বা কণা বের করে। হ্যাঁ, এই যে নিউক্লিয়াসের ভেতরে কারা থাকে আমরা বলেছিলাম, প্রোটন এবং নিউট্রন, তাই না? আর বলেছিলাম প্রোটন সংখ্যা হচ্ছে প্রোটন বের হয়ে যায়। হ্যাঁ, দেখো প্রোটন যখন বের হয়ে যায় আলফা, বিটা, গামার সাথে সাথে প্রোটন বের হয়ে যায়। হ্যাঁ, তাহলে প্রোটন বের হয়ে গেলে নিউট্রন গুলো যে থাকে, এই নিউট্রনের একটা অবদান আছে এখানে। নিউট্রন কি করে? নিউট্রনও নিজে ভেঙে যায়। কেন ভেঙে যায়? আমরা জানি নিউট্রন কিন্তু আর কিছুই না, নিউট্রন হচ্ছে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন, এই দুইটাকে একসাথে করলে আমি নিউট্রন পাই। তাহলে নিউট্রনটা কেন ভেঙে যায়? ওই যে যতগুলো প্রোটন বের হয়ে গেছিল, ওই প্রোটনের ঘাটতিটা কমানোর জন্য, ঘাটতিটা মানে মানে ওই প্রোটনের অভাবটা দূর করার জন্য আমার নিউট্রন ভেঙে যায় এবং সম পরিমাণ প্রোটন সে তৈরি করে। ঠিক আছে, তাহলে এই যে দেখো প্রোটন তৈরি করলে প্রোটনের সাথে কিন্তু আরেকটা জিনিস তৈরি হয়, কি বলে সেটাকে? ইলেকট্রন। এই ইলেকট্রনটা কি আমরা কি বলি? বিটা কণা। ঠিক আছে, ইলেকট্রনটাই বিটা কণা, আর কিছু না। ইলেকট্রন, তাহলে বিটা কণা মানে কি? বিটা কণা মানে হচ্ছে একটা ইলেকট্রন, আর কিছু না। কিন্তু বৈশিষ্ট্যটা কি? যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা আসলো কই থেকে? নিউট্রন থেকে। হ্যাঁ, তাহলে এই বিটা কণা যখন বের হয়, হ্যাঁ, বিটা কণা যখন বের হয়, বিটা কণা বের হওয়া মানে কিন্তু এই ইলেকট্রনটা বের হওয়া। হ্যাঁ, যে কোনো ইলেকট্রন না, কিন্তু এই যে নিউট্রন ভেঙে যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা। হ্যাঁ, তাহলে এই ইলেকট্রনটা যখন বের হয় তখন কিন্তু একটা প্রোটন সংখ্যা বেড়ে গেল। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বিষয়টা একটু জটিল, একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো আমরা জানি 14-6, বলো তো এটা কোন পরমাণু যার পারমাণবিক সংখ্যা 6? আশা করি এগুলা তোমাদের একদম ক্লিয়ার। হ্যাঁ, পারমাণবিক সংখ্যাগুলো আশা করি তোমরা মুখস্থ করে ফেলছো। এটা কি? এটা কার্বন, কার্বন, আর কেউ না, কার্বন। তাহলে এই কার্বন থেকে যদি আমি একটা বিটা কণা নির্গমন করি, বিটা কণা কি এভাবে লেখে? হ্যাঁ, বিটা কণা এর পারমাণবিক সংখ্যা -1 ধরে, -1 না আসলে, যেহেতু ওর ইলেকট্রন সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা তো নাই। হ্যাঁ, ইলেকট্রনের তো প্রোটন সংখ্যা নাই, ইলেকট্রন সংখ্যা আছে এবং সেটা হচ্ছে -1। হ্যাঁ, এবং ভর সংখ্যা 0, কারণ ওর ভর সংখ্যাও নাই। আবারও বলছি, যে বিটা কণাটা বের হয় এটা কিন্তু মূলত একটা ইলেকট্রন, আর কিচ্ছু না। তাহলে ইলেকট্রনের তো অবশ্যই কোনো প্রোটন সংখ্যা থাকবে না, প্রোটন সংখ্যা থাকবে না, কিন্তু যেহেতু তার ইলেকট্রন সংখ্যা আছে, ইলেকট্রন সংখ্যাটা আমরা এখানে মাইনাস দিয়ে লিখি। যাই হোক, এখন দেখো এই কার্বন থেকে যখন একটা বিটা কণা বের হয়ে যায়, তখন কিন্তু একটা নতুন মৌল তৈরি হয়, সেটা বলা হয় নাইট্রোজেন মৌল। এই মৌলটা তৈরি হয়। এবার তুমি একটু খেয়াল করো আসলে কি ঘটলো। দেখো এখানে কিন্তু এই কার্বনের পারমাণবিক সংখ্যা ছিল 6, ওই পাশে গিয়ে নতুন যে মৌলটা হলো, এটার পারমাণবিক সংখ্যা কেন 7 হলো? আমার তো একটা বিটা কণা বের হয়ে গেছে, বিটা মানে হচ্ছে একটা ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে আমার পারমাণবিক সংখ্যা 1 বাড়লো কেন? বাড়ছে এই যে কারণে, যে ইলেকট্রনটা বের হয়েছে, ইলেকট্রনটা আসছে কই থেকে? এই ইলেকট্রনটা আসছে হচ্ছে একটা নিউট্রন থেকে, আর একটা নিউট্রন যখন ভেঙে এই ইলেকট্রনটা তৈরি করে, তখন এই ইলেকট্রনের সাথে সাথে একটা প্রোটনও কিন্তু তৈরি করে। এই যে এটা হচ্ছে সেই প্রোটনটা। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার? আসলে যারা মানে এই বিষয়টা ইম্পর্টেন্ট, যারা বুঝছো না আরো বুঝো, যে আমার এখানে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, যখন সে একটা বিটা কণা বের করে দেয়, তখন পারমাণবিক সংখ্যা মানে এই পাশে যে নতুন মৌল, ওর পারমাণবিক সংখ্যা 7 হলো কেন? কারণ এই যে আমার বিটা কণাটা বা এই ইলেকট্রনটা বের হয়েছে আসলে নিউট্রন থেকে, এবং নিউট্রন যখন এই ইলেকট্রনটা তৈরি করে, এই ইলেকট্রনের সাথে সাথে কিন্তু একটা প্রোটনও তৈরি করে। এই যে এই প্রোটনটাই আসলে এখানে এসে যুক্ত হয়। ঠিক আছে, তাহলে এবার একটু চেক করো, আমার এই পাশের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এই পাশে টোটাল পারমাণবিক সংখ্যা কত? 7 বিয়োগ 1 6। দেখো আসলে কিন্তু চেঞ্জ হয় না, এই পাশেও 6 ছিল, এই পাশেও কিন্তু 6ই আছে। আবার এই পাশের ভর সংখ্যা 14, ওই পাশের ভর সংখ্যা দেখো 14 আর 0 যোগ করলে 14ই থাকে। তাহলে দুই পাশের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কিন্তু ব্যালেন্সড আছে। হ্যাঁ, আমরা কিন্তু কোনো ভুল করিনি। তাহলে ঠিক আছে, তাহলে এই যে বিটা কণা বের হয়ে যাওয়া মানে যে এই বিষয়টা, আশা করি এটা বুঝতে পারছো, এটা ইম্পর্টেন্ট। এটা তোমাদের এইচএসসি তে আর কোনোদিন বলবে না, তাহলে এখানেই ভালো করে বুঝে যেতে হবে। ঠিক আছে, তাহলে এবার যদি আসলে উদাহরণ দিই, যে এটার কিছু উদাহরণ না দিলেই নয়। দেখো কার উদাহরণ দেওয়া যায়?
কার্বনেরটা তো আমরা পড়লাম। এর আগে আমরা পড়েছি থোরিয়ামের কথা, তাই না? থোরিয়াম যার পারমাণবিক সংখ্যা ছিল 90 এবং ভর সংখ্যা ছিল 234। ঠিক আছে, এতক্ষণ আমরা থোরিয়াম থেকে অনেক আলফা রশ্মি বের করেছি। এখন থোরিয়াম থেকে আমরা একটা বিটা রশ্মি বের করি, বিটা রশ্মি বের করলাম। ঠিক আছে, থোরিয়াম থেকে একটা বিটা রশ্মি বের করলাম। দেখো বিটা মানেই কিন্তু -10, -10। বিটা মানেই হচ্ছে একটা ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন। তাহলে দেখো এখান থেকে যখন বিটা রশ্মি বের হয়ে যায় তখন যে নতুন মৌলটা হয় সেই মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু 1 বাড়ে। কেন বাড়ে? এই যে ইলেকট্রন হওয়ার সাথে সাথে একটা নতুন প্রোটন আমরা পেয়েছিলাম, এই প্রোটনটা এখানে যুক্ত হয়। তাহলে দেখো 90, তাহলে 1 বাড়লে সেটা হয়ে গেল 91। ঠিক আছে, এবং 91 এবং দেখো ভর সংখ্যা আছে 234। এই পাশের ভর সংখ্যা কোনো চেঞ্জ হবে না, কারণ যেটা বিটা কণা বের হয় এই বিটা কণার ভর সংখ্যা নাই, বিটার ভর নেই কোনো। হ্যাঁ, তাহলে আমার 234 কিন্তু থাকে, 234 থাকে। তাহলে এইটা আসলে কোন মৌলটা? হ্যাঁ, এটা হচ্ছে প্রোঅ্যাক্টিনিয়াম। ঠিক আছে, তাহলে এই যে দেখো আবার বলছি, থোরিয়াম থেকে একটা বিটা বের হয়ে গেলে আমার যে নতুন মৌলটা সৃষ্টি হয় সেই মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু 1 বাড়লো, ভর সংখ্যা যা ছিল তাই আছে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে আমার বিটা নিঃসরণ। হ্যাঁ, তাহলে তোমরা যদি চাও আসলে বিটা নিঃসরণের একটা সূত্র দিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, আমি সূত্র পছন্দ করি না, আসলে বিষয়টা বুঝলে তোমরা এমনি লিখতে পারবে। তবুও যারা চাচ্ছ তাদের জন্য সূত্রটা দিয়ে দিই। আমরা জানি তার পারমাণবিক সংখ্যা হচ্ছে Z, ভর সংখ্যা হচ্ছে A। সে যখন আমার একটা বিটা কণা নির্গমন করবে, বিটা কণা মানে -10, আবার বলছি -1 এমনি লিখছি যেহেতু ওর নিজের কোনো ভর প্রোটন সংখ্যা তো নাই, কিন্তু ওর কিন্তু একটা ইলেকট্রন সংখ্যা আছে, এই ইলেকট্রনটাকে আমরা -1 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে যখন একটা বিটা বের হয়ে যাবে তখন তার কি হবে? পারমাণবিক এখানকার যে নতুন মৌলটা সেই মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু 1 বাড়বে, Z+1, এবং ভর সংখ্যা যা ছিল আসলে তাই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তার নতুন মৌলটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূলত আমার বিটা কণার আসলে কথাবার্তা। আমি আশা করছি তোমরা হচ্ছে বিটা কণার কথাবার্তাগুলো বুঝতে পেরেছো। দেখো তোমাদের একটা কি বলে একটা বাড়ির কাজ বলতে পারো যে একটা পোলোনিয়াম, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 84 এবং এটার ভর সংখ্যা হচ্ছে 218। এই পোলোনিয়াম থেকে একটা বিটা রশ্মি বের করে দাও, দেখো এখানে কি পাও। এটা তোমাদের বাড়ির কাজ, প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে আসলে সারাদিন 10, 12 বার 30 বার দেখলেও এই বিষয়গুলো বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার বিটা কণার কথাবার্তা। ঠিক আছে, তাহলে আমরা আলফা দেখলাম, এখন দেখেছি বিটা। আচ্ছা স্টুডেন্টস, তাহলে আজকে আমরা আসলে এখানেই রাখছি, যেহেতু মানে বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলাকে জোর করে মাথায় ঢোকানোর কোনো দরকার নেই। আলফা কণা পড়েছি, বিটা কণা পড়েছি, নেক্সট ক্লাসে আমরা গামা রশ্মি নিয়ে পড়বো। ঠিক আছে, গামা রশ্মি নিয়ে পড়বো, এবং অনুরোধ রইল তোমরা এই ভিডিওটা দেখার সাথে সাথে ওই ভিডিওটা দেখে ফেলবে। দুইটা ভিডিও আমি একসাথে দিয়ে দিব, তাহলে তোমাদের সুবিধা হবে। আজকের জন্য এইটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।